আপিলেও ট্রাভিটেবল মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস, স্বস্তি বিএনপির আইনজীবীদের। 6 মাসে দেশে জব্দ 10,310 কোটি টাকা, বিদেশে 165 কোটি, জানিয়েছে দুদক। বেশিরভাগ অর্থই সাবেক মন্ত্রী এমপি আমলাদের। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় কমানো হয়েছে 49,000 কোটি টাকা। দুর্নীতির কারণে বন্ধ শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প, জানিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদের ফলাফল বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত, খুশিতে আত্মহারা নিয়োগ বঞ্চিতরা। দেখছিলেন ক্রাউন সিলেন সংবাদ শেষে। এবার বিস্তারিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদেশের পর আইনজীবীরা জানান, বেগম খালেদা জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। এই মামলায় 33 জন সাক্ষীর কেউই প্রমাণ করতে পারেননি বলেও জানান আইনজীবীরা। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া দ্বন্দ্ব থেকেও খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের আবেদন করে রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন। গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য 2 জনকেও খালাস দেওয়া হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদিক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। কোনো ধরনের নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদেরও রাষ্ট্রপতির ক্ষমা করে দেওয়ার ক্ষমতা কেন অবৈধ হবে না, কেন তা সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়, এই মর্মে রুল দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। আমাদের দেশে এই যে রাষ্ট্রপতির আনফ্যাটার্ড পাওয়ার, সেগুলির এক্সট্রিমলি অ্যাবিউজ হয়। উনি এই যে ক্ষমা করেন, এটার কোনো নীতিমালা নাই। বেশিরভাগই পলিটিক্যাল কনসিডারেশনে ক্ষমা করা হয়েছে এবং এই পর্যন্ত যাদেরকে ক্ষমা করা হয়েছে তার বেশিরভাগই হত্যা মামলার আসামি। রুলে বলা হয়েছে যে কোনো ধরনের নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগের ক্ষমতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তা সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। এবং আরও রুলে আরেকটি প্রশ্নে দেওয়া হয়েছে যে এই যে ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে কেন নীতিমালা তৈরি করা হবে না। আর কারো লাশ যাতে বেওয়ারিশ হিসেবে দাফন করতে না হয় সেজন্য সবাইকে সচেতন হতে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান JR টাওয়ারের উদ্বোধন করে তিনি আহ্বান জানান। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আঞ্জুমানে মফিদুলের সভাপতি মুহলে আর ওসমানী এবং সহসভাপতি গোলাম রহমান। নতুন ভবন উদ্বোধন শেষে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সমাজে যে সমস্ত দুর্বলতা রয়েছে তা দূর করা সম্ভব। আঞ্জুমানে মফিদুল ইসলাম এই উপমহাদেশের একটি অনন্য প্রতিষ্ঠান বলেও প্রধান উপদেষ্টা উল্লেখ করেন। বেওয়ারিশ লাশ যেন আমাদের কারণ না থাকে, এটা আমরা কামনা করি। আমরা এমন একটা সমাজ বানাই যে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাজ আর নাই, এটি আমাদের লক্ষ্য। দাফন করে অত্যন্ত সুন্দর কথা, কিন্তু আমাদের লক্ষ্য যেন কারো লাশ বেওয়ারিশ হিসেবে না থাকে। আমরা সবাই যার যার মতো করে যেখানে আছি আমরা যেন নিজেরাই এটা বেওয়ারিশ হওয়ার আগে থেকে আমরা রক্ষা করতে পারি, যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ কাছে আছে, তার এটা সম্মানজনক ভাবে দাফন করবে। এতে আঞ্জুমানে মফিদুল ইসলামের কর্মকাণ্ডের কোনো ব্যাঘাত হবে না, বরং আমরা তাকে সম্মান দেব। গত 6 মাসে অভিযুক্ত সাবেক মন্ত্রী এমপি আমলা ব্যবসায়ীদের দেশে থাকা 10,310 কোটি অবৈধ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। বিদেশে পাচার হওয়া 165 কোটি টাকার সম্পদ জব্দের দাবি দুদকের। তবে পাচার হওয়া সম্পদ জব্দ ও টাকা ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে দুদকের সাবেক কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন। রিপোর্ট ফরুক বাবুর।
ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক অথবা জুনায়েদ আহমেদ পলক সহ এমপি মন্ত্রীদের অবৈধ সম্পদ জব্দে তৎপর দুর্নীতি দমন কমিশন দুদক। শুধু রাজনীতিবিদ নয়, ব্যাংক খাত থেকে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ থাকা এস আলম গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপের দেশ বিদেশে থাকা সম্পদ জব্দেও দুদক মাঠে নেমেছে। দুদকের তথ্য অনুযায়ী গেল 6 মাসে 74টি আদেশে দেশ থেকে স্থাবর অস্থাবর 10,310 কোটি টাকা ও বিদেশে পাচার হওয়া 165 কোটি টাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। যদিও বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ বাস্তবায়ন নিয়ে সংশয়ে সংস্থাটির সাবেক এক মহাপরিচালক। এই সম্পদ ফেরত আনতে গেলে সংশ্লিষ্ট সেই মামলায় সেই ব্যক্তির সাজা হওয়ার দরকার আছে, সেই সম্পদ বাজেয়াপ্ত হওয়ার দরকার আছে আদালতের মাধ্যমে, এবং সেই মামলা একেবারে চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার দরকার আছে। একদম হাইকোর্ট, আপিল বিভাগ এগুলো সব শেষ হওয়ার পরে তারপরে সেই বাজেয়াপ্তের আদেশ সংশ্লিষ্ট দেশে পাঠাতে হয়, এবং সেই দেশ যদি এটা কার্যকর করে তাহলেই সেই সম্পদ ফেরত আসতে পারে। এছাড়া ফেরত আনাটা খুবই কষ্টকর, খুবই কঠিন বিষয়। এদিন খুলনা 6 আসনের সাবেক এমপি আখতারুজ্জামানের বিরুদ্ধে 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 13,96,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 59 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অপরাধে মামলা হয়েছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ৪৯,০০০ কোটি টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সম্মেলন কক্ষে সভা শেষে উপদেষ্টা এমন তথ্য জানান। এ সময় তিনি অভিযোগ করেন, শিক্ষকদের পেনশনের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট হয়েছে। সমস্যা সমাধানে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের ডিউ লেটার পাঠানো হয়েছে। দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধ করা হয়েছে বলেও জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় কমানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যয় কমানোর ফলে এডিপির আকার দাঁড়িয়েছে 2,16,000 কোটি টাকা। এছাড়াও বিদেশি ঋণের বরাদ্দ 81,000 কোটি টাকা কমেছে বলেও জানানো হয় এনইসি সভায়। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6,531 জন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে নির্বাচন করে প্রকাশিত চূড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এতে তাদের নিয়োগে আর কোনো বাধা দেখছেন না আইনজীবীরা। রকুনুজ্জামানের আরেকটি রিপোর্ট। গেল 6 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6,531 জনের নিয়োগ বাতিল করে দেয় উচ্চ আদালত। তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা। পুলিশের জল কামান, লাঠিচার্জ কোনো কিছুই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় 1 মাস স্থগিত করে আপিল বিভাগ। তবে অবজারভেশন দেয়, ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার। বাংলাদেশের হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে 6,531 জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে 2024 সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই 6,531 জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। যে এদের সবার নিয়োগ হয়েছিল, এদের সবার নিয়োগ কনক্লুডেড হয়েছিল আগের সরকারের সময়, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য বিষয় হয়নি। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 বিসিএস এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা আমরা জানালাম
যে সবাই যেন বিচার বিভাগের প্রতি আস্থা শ্রদ্ধা আবার ফিরিয়ে আনেন এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সামনের যে দিনগুলো আসবে অবশ্যই বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা শিক্ষকরা। এই বিজয় আসলে ৬৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬৫৩১ জনের যে পরিবার সবারই বিজয়। আসলে মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। আমরা জাতি গড়ার কারিগর, আমরা আপনাদের সবার কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের ৬৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তায় পড়ে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ডাকাত সন্দেহে চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে 2 জন নিহত ও 4 জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাতে এতুচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওবায়দুল হক, মামুনুর রশিদ, নাসির উদ্দিন ও আব্বাস উদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 8টি গুলির খোসা এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে। পুলিশ জানায়, সোমবার রাত 10টার দিকে 4টি অটোরিকশায় একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে। এ সময় স্থানীয়রা মসজিদে ডাকাত পড়েছে এমন খবর প্রচারে লোকজন জড়ো হয়, 2 যুবককে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এর আগে গুলিবিদ্ধ হন 4 জন। ঘটনাস্থল ঘুরে দেখেছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীর শাহজাদপুরের বাসতলা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 4 জনের মৃত্যু হয়েছে। ছাদের তালা বন্ধ থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে দুপুর 1টার দিকে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। তো ফোন দেওয়ার পর বাবাই ফোন ধরে না, সাথে মামাই আসছিল, মামারে বলছি বাইরেতে আছি, পরে আব্বু আর বেরোতে পারে না, তো অন্ধকার হয়ে গেছে। স্বপ্ন পূরণে ছেলে যাবে বিদেশ, বিদায় জানাতে ঢাকায় আগমন বাবার। মঙ্গলবার ফ্লাইট, তাই একটি আবাসিক হোটেলে উঠেছিলেন বাবা। কিছু বুঝে ওঠার আগেই ভবনে আগুন। সে আগুনে মারা গেলেন পিরোজপুরের বাসিন্দা সেই হতভাগা বাবা। আমি রাত্রেবেলা হোটেল রেখে গেছিলাম, পরে তাদের সাথে আর দেখা হয় না। সকালে আমি অন্য একটা বাসায় ছিলাম, আসে দেখি ইয়েতে পার্লারে আগুন লাগছে হালকা কইরা, ধোঁয়া ছড়াইতেছে। তো ফায়ার সার্ভিস আসতে লেট হওয়ার তার আগে আগুন ধরে গেছে। রাজধানীর শাহজাদপুরে অবস্থিত সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে সোমবার বেলা 12টার দিকে লাগে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান, 6তলা ভবনটির দোতলার বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের ধোঁয়ায় ছেয়ে যায় আবাসিক হোটেলটির 3 তলা থেকে 6 তলা পর্যন্ত। ভবনটির বাসিন্দাদের ধারণা, এসির কাজ করার সময় আগুনের সূত্রপাত হতে পারে। দোতলা থেকে ভিতরে আগুন লাগছে, কম্প্রেসারের থেকে বাস্ট হয়েছিল বোধ হয়। আবাসিক হোটেল ম্যানেজার এসে বলতেছে উপরে আগুন লাগছে। উপরে আগুন লাগার পরে আমি দোকান থেকে বেরোতে পারি না, দোকান থেকে উপর থেকে গ্লাসগুলো ভেঙে পড়তেছে। পরে আমি দোকান অফ করে দিয়ে বের হয়ে গেছি। ফায়ার সার্ভিস বলছে, আবাসিক হোটেলটির সরু পথ এবং কাঁচ বন্ধ থাকায় ধোঁয়া বেরোতে পারেনি। ফলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায় হোটেলে অবস্থান করা 4 জন। ভবনটি নিয়ম মেনে নির্মাণ করা হয়নি এবং যথেষ্ট অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেও জানায় ফায়ার সার্ভিস। চিলেকুটার যে দরজাটা ছিল, সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল। কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। পুলিশ বলছে, লাশের ময়না তদন্তের পর লাশ হস্তান্তর ও ঘটনা তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটা আমাদের কাছে মনে হয়েছে একটা ছোট বিল্ডিং, এখানে এই 6 তলা 7 তলা কিভাবে হলো, বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার, সেই সবগুলি আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অর্থ পাচার মামলায় আলোচিত সাদিক অ্যাগ্রো চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
সিআইডি জানায় ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়। এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিত ও অভিযুক্ত প্রতিষ্ঠানের সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে। দেশীয় গরু ছাগলকে বিদেশি এবং বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করেছে সাদিক অ্যাগ্রো। গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি ব্যবহারের প্রতিযোগিতায় বিপন্ন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের কৃষি ও জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তন আর পানির অতি ব্যবহার প্রতিনিয়ত নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এই অবস্থা থেকে উত্তরণে ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে নদী বা খালের পানি ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন গবেষকরা। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার প্রায় 2,32,000 হেক্টর জমিতে সেচ সরবরাহে চালু রয়েছে 583টি গভীর নলকূপ, 327টি এলএলপি এবং 1,13,951টি অগভীর নলকূপ। এই পরিসংখ্যানই বলে দেয় ভূগর্ভস্থ পানির মজুদ কিভাবে কমছে। পানির স্তর নেমে যাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে কৃষক ও সাধারণ মানুষের জীবন। এখন আমরা এই বছর ভরে কি খাবো? আমরা পানির আশায় থাকি থাকি আমার কত ক্ষতি হয়ে গেল। আমার ফসলও বুনতে দিল না, আমার ধানও লাগাতে দিলি না। চৈত্র মাসে টানের সময় অনেক শ্যালো আছে, পানিও পায় না, কষ্ট হয়ে যায়। আপনার যেখানে লাগে 1 লিটার তেল সেখানে হয়তো 5 লিটার লেগে গেল। বৈশ্বিক উষ্ণায়নে তীব্র তাপদাহে জীববৈচিত্র্য সহ পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে পরিস্থিতি মোকাবেলায় নদী ও খালের পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা দিন দিন মরুময়তার দিকে আগাচ্ছি। নদী শুকিয়ে যাচ্ছে, উপরের যে বৃষ্টি বা বন্যা বা ঢলের পানি, পাহাড়ি পানি, সেগুলাকে যদি ধরে রেখে আমরা ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের পরিবেশ আরও গতিশীল হতো, উৎপাদন ভালো হতো। বড় পরিসরে যদি সমন্বিতভাবে একটা সারফেস ওয়াটারকে বা একটা নির্দিষ্ট একটা জায়গায় গভীর একটা নলকূপ করে ওই পানিটাকে যদি একটা বড় এরিয়ায় আমরা সাপ্লাই দিতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে ইন্ডিভিজুয়াল একজন কৃষক তার অল্প কিছু জমি আছে, সে তার শ্যালো টিউবওয়েলটা না বসে ওই পানিটাকে ব্যবহার করলো, সেক্ষেত্রে হয়তো আগের থেকে যে প্রভাবটা পড়ছে সেটা থেকে একটু আমরা কমতে পারি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি গভীর নলকূপ ও এলএলপি পাম্পের মাধ্যমে জলাধারের পানি থেকে সেচের ব্যবস্থা কমিয়েছে কৃষকের উৎপাদন খরচ। এই ধরনের সেচ ব্যবস্থা সম্প্রসারণের দাবি চাষিদের। 4 লক্ষ টাকার কাজটা আমি 40,000 টাকায় সম্পন্ন করতে পারছি। এটা আরো আবার স্কিমের প্রয়োজন বাড়ানোর দরকার, যেহেতু সাইডে জমি পড়ে আছে, এগুলো আমরা পাইপ দিতে পারতেছি না। আগে হয়তো একজনের মোটরে যেতাম, সন্ধ্যেবেলায় এসি আজ 12টা পর্যন্ত ধানে পানি দিতে হবে। এখন তো সেটা নেই। এখন যদি মনে বলি এখনই চাষিদের সবচেয়ে বড় বেনিফিট হয়েছে, চাষিরা আসবে আর 15 থেকে 20 মিনিটও সময় লাগে না, 1 বিঘে ভূমি চাষ হয়ে যাচ্ছে। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়নে জলাধারের পানি থেকে সেচ প্রকল্প বাস্তবায়ন হলেও প্রয়োজনের তুলনায় এর পরিধি 10% নয়। এইখানে আমরা এলএলপি স্থাপনের মাধ্যমে নদী বা খাল থেকে পানি নিয়ে আমরা সেচ সম্প্রসারণের কাজ করছি। যে অঞ্চলে নদী বা খাল নাই এই 3 জেলার, সেইখানে আমরা স্কিমভুক্ত করে গভীর নলকূপ পুনর্বাসন করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ পানি ব্যবস্থা এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট। পূর্বাঞ্চলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির দেয়া স্লটের কারণে এবার বিপিএল আয়োজনে বাধ্য হয়েছে বলে জানান বিসিবির কর্মকর্তারা। মনির হোসেন খানের রিপোর্ট। মিরপুরে বিসিবির 18তম সাধারণ সভা। আইসিসির সভায় যোগ দিতে বিকালে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি, তাই 1:30টার মিটিং শুরু হলো 12টায়। কিছু রুটিন ওয়ার্কের পাশাপাশি বেশ কিছু নতুন সিদ্ধান্ত এসেছে মিটিংয়ে। সরকারের নির্দেশে পরিবর্তন হচ্ছে পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে আসছে পরিবর্তন। টেস্ট ক্রিকেটারদের বেতন ভাতা বাড়ানোর সুপারিশ। আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি
ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। বেশ কিছুদিন আগে ওদের শেষ স্যালারিটা রেজ করার ব্যাপার হয়েছিল এবং এবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি, যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে। অনেকেরই অভিযোগ বিপিএল এর কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে পারেনি দল, অথচ এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি কেলেঙ্কারিতে সারা বিশ্বে মাথা হেট বিসিবির। ইফতেখার রহমান মিঠু জানালেন আইসিসির স্লটের বাধ্যবাধকতা ছিল, ফাহিম স্বীকার করে নিলেন ব্যর্থতা। একটা স্লট আমরা ইন্টারন্যাশনালি আমরা জানিয়ে দিয়েছিলাম আইসিসিকে যে আমরা ওই সময় এই স্লটটা ইউজ করব। এখন যদি দেখেন এটা ক্যাচ 29 সিনারিও, না করলেও প্রবলেম, করলেও তো দেখছেন প্রবলেম। মিঠুর মতো আমরা এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা আমি বলতে যাবো না, কারণ ভালো করার জন্য আমি এখানে এসেছি। সো দ্যাট ক্যানট বি বলার মতো কোনো কিছু না। খারাপ যেটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো, এই ব্যাপারে একদম 100। সভায় কোচদের সঙ্গে নতুন চুক্তির আলোচনা হয়েছে। ফিল সিমন সহ কোচিং স্টাফদের 2027 বিশ্বকাপ পর্যন্ত রাখার পরিকল্পনা পিসিবির। সেখানে হয়তো মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানি। আপিলেও চ্যারিটেবল মামলার দ্বন্দ্ব থেকে খালেদা জিয়াকে খালাস, স্বস্তি বিএনপির আইনজীবীদের। 6 মাসে দেশে জব্দ 10,310 কোটি টাকা, বিদেশে 165 কোটি জানিয়েছে দুদক। বেশিরভাগ অর্থই সাবেক মন্ত্রী, এমপি, আমলাদের। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় কমানো হয়েছে 49,000 কোটি টাকা। দুর্নীতির কারণে বন্ধ শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প, জানিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে ফলাফল বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত, খুশিতে আত্মহারা নিয়োগ বঞ্চিতরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।